অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন উপন্যাস। উপন্যাসটির নাম হলো 'গতি'। উপন্যাসটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। উপন্যাসটি আমি মোট ৪টি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি পড়ছি 'গতি' উপন্যাসটির প্রথম পর্ব। কাল সারা রাত বৃষ্টি হয়েছে। কি হিংস্র, কি আবেগ আর কি হৃদয়ংসা ছিল বৃষ্টির! সে যেন এক লুটেরা, ধর্ষণকারী, ধর্মহীন বৃষ্টির প্রমাদ। তিনি শুয়েছিলেন গাছের তলায়। দুটি দীর্ঘ হাত, দুটি দীর্ঘ পা চতুর্দিকে প্রসারিত। কোনো আবডাল যথেষ্ট ছিল না তার। সমস্ত শরীর শ্যাঁতানো, সাদা ও পিছল। তার দীর্ঘ চুল, দাড়ি, গোঁফ সব জলে ডোবা, কাদামাটিতে মাখামাখি। পরনে একটা নেংটি। গা ঢাকবার জন্য চটের একটা লম্বা ফালি ছাড়া তার আর কিছুই নেই। মৃতবৎ প্রলম্বিত তিনি পাখির অস্ফুট ডাকে উঠে বসলেন। ভোরের এখনো অনেক দেরি। পাখিরা বাসা ছাড়েনি, শুধু পরস্পর ডাক পাঠাচ্ছে, ওঠো, জাগো। সারা রাত বৃষ্টির কবলে এভাবে পড়ে থাকার কোনো মানেই হয় না। আকাশের দিকে চেয়ে তিনি একটু ভ্রু কুঞ্চন করলেই পারতেন, বৃষ্টি ধরে যেত। তিনি তা করেননি। বৃষ্টিরও দরকার ছিল। তিনি আশ্রয় নিতেই পারতেন কোনো গাড়ি বারান্দার তলায় বা ওইসব ঝুপড়ি বা বস্তিতে। তিনি তা করতে পারেন না। তার নিজের আকাশ ছাড়া আর কোনো ছাদ আছে তার? আলো ফুটছে, পাখিরা উড়ল। তিনি চেয়ে দেখলেন, তার উড়ুর ওপর দিয়ে একটি কেঁচো খুব ধীরে ধীরে ঘন্টায় মাত্র কয়েক মিটার গতিবেগে কোথাও চলেছে। তিনি তাকে যেতে দিলেন। আলো আসছে, ক্রমে আরো আলো। চারদিকে পড়ে আছে দরবারি আয়নার টুকরো, মস্ত বড় বড়, মাঝারি, শতেক, সহস্র, হাজার। প্রতিবিম্বিত হচ্ছে ভোরের আকাশ। রাস্তায়, গহ্বরে, মাঠে জমা জলের ওই আয়নায় হিলিবিলি কুঞ্চন সৃষ্টি করে বয়ে গেল দমকা বাতাস। তাতে ভেষজের গন্ধ, তাতে মলমূত্র ও পচনের নানা গন্ধ। তিনি দুটি দীর্ঘ পা মেলে দিলেন সামনে, গাছের গুঁড়িতে হেলান দিলেন। চেয়ে রইলেন কোলের ওপর রাখা তার দুটি করতলের দিকে। তার করপুট ভরে উঠল সোনালি আলোয়। তিনি চেয়ে রইলেন। অনেক দৌড় পায়ের শব্দ উঠছে চারদিকে, ঘাসে, মাটিতে, বাঁধানো পথে। জলের ধার ঘেঁষে তরুণ তরুণী, যুবক যুবতী, প্রৌঢ় বৃদ্ধেরা দৌড়য়। তিনি কদাচিৎ কারো দিকে তাকান। নিজের দুখানা চোখ তিনি সর্বদাই প্রত্যাহার করে নেন অন্য চোখ থেকে। কারো চোখে তিনি চোখ রাখেন না। তার করতল ভরে উঠছে রক্ত কমলের মতো আলোয়। একটি সবুজ পাতা খসে পড়ল করপুটে। একটি চড়াইয়ের ছানা দ্বিধাগ্রস্ত ডানায় উড়ে এসে বসল তার কাঁধে। তিনি চোখ তুললেন না। করপুটে আলোর রক্তকমলটির দিকে চেয়ে রইলেন। রক্তকমলের মাঝখানে সবুজ পাতাটি কি সুন্দর! দুজনে পাশাপাশি দৌড়চ্ছে। সবসময় অবশ্য পাশাপাশি থাকা যাচ্ছে না। কখনো রাস্তায় জমা জল, কখনো আচমকা গর্ত, কখনো অন্য দৌড়বাজদের পথ ছেড়ে দিতে হচ্ছে। ফলে রাতুল পিছিয়ে পড়ে সবিনয়ে এগিয়ে যেতে দিচ্ছে সমীরণকে। সমীরণ তার বস এবং বয়সে বড়। লোকটা স্বাস্থ্য পাগল, ফিটনেস ছাড়া কথাই নেই। রোজই ভোরের জগিং শেষ হওয়ার সময় রাতুল ইচ্ছে করে অনেকটা পিছিয়ে পড়ে, কারণ সমীরণ জয়ী হতে ভালোবাসে। কোনো একটা জলের বাধা দুজনেই আগুপিছু লাফ দিয়ে পেরোলো। তারপর সাবলীল গতিতে রাতুল চলে এলো সমীরণের পাশাপাশি। সমীরণ জগিং এর সময় কথা বলতে ভালোবাসে না। ওটা নাকি নিয়ম নয়। ব্যায়াম বা দৌড়ের সময় কথা বললে দমের ক্ষতি হয়, ফুসফুসে চোট লাগে। কিন্তু আজ সমীরণ হঠাৎ নিয়ম ভাঙল। কোনাচের চোখে রাতুলকে দেখে নিয়ে বলল, পিঙ্কির সঙ্গে ব্যাপারটা তাহলে জমলো না তোমার? রাতুলের ভ্রু একটু কুঁচকালো। টু আর্লি টু সে, কিন্তু ব্যাপার কি স্যার? আপনি কি কিছু এক্সপেক্ট করেছিলেন? অফকোর্স হাঁদা গঙ্গারাম, আমার চেয়েও বেশি আমার বিটার হাফ। বিটার স্যার? আমার তো মনে হয় সুইটার হাফ। বেটার তো বটেই। আপনার চেয়ে শি ইজ মাচ মোর টলারেবল। সুইটার, বেটার, টলারেবল এসব তো বলবেই বাবা।
রোববারে প্রায়ই ডিনারে ডাকা হচ্ছে, প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে, সোয়েটার বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সাদা কথায় ঘুষ। এনিওয়ে, শি ইজ গুড কোম্পানি। কত রাউন্ড হলো বলো তো? আজ পাল্লাটা এত লম্বা মনে হচ্ছে কেন? বয়স স্যার। শাট আপ। বয়স একটা কুসংস্কার, বয়স একটা প্রচার। বয়সের কথা তোলা মানে হিটিং বিলো দি বেল্ট। তোমার চেয়ে আমার স্পিড বেশি, স্ট্যামিনাও বেশি। অফকোর্স স্যার। তবে দিস ইজ আওয়ার থার্ড অ্যান্ড লাস্ট রাউন্ড। ওই বাঘটা পার হলেই গাছতলায় আমাদের বেঞ্চটা দেখতে পাওয়া যাবে। সমীরনের হাঁফ ধরা শ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল। কোনো জবাব পাওয়া গেল না। বোধহয় শেষ দৌড়টা খুব গুরুত্বপূর্ণভাবে দৌড়াতে চায়। বাঘটা ঘুরেই নিয়ম মাফিক ধীরে ধীরে পিছিয়ে পড়ল রাতুল। সমীরন একবার ঘাড় ঘুরিয়ে দুজনের ব্যবধানটা মেপে নিল। তারপর প্রাণপণে ব্যবধানটা বাড়াতে ছুটতে লাগলো। বেঞ্চটায় বসবার পর কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। গায়ে ঘাম, শরীরে ক্লান্তি। কয়েক মিনিট পর সমীরন চোখে প্রশ্ন নিয়ে সঙ্গীর দিকে তাকায়। ভাবখানা যেন কেমন বুঝছো? রাতুল রুমালে কপাল মুছতে মুছতে বলল, ইউ আর দি ফিটেস্ট 40 আই হ্যাভ এভার সিন। 40? হা, 45 है छोकरा। 45 is a lot of age, rather tons of age। তুমি ইচ্ছে করলে আমাকে কাকু টাকুও বলতে পারো, যদিও কাকু টাকু আমি একদমই পছন্দ করি না। এখন বয়স নিয়ে কে ঘাটাঘাটি করছে স্যার? ড্রপ দিস স্যার বিট। এখন আমাদের সম্পর্ক ইনফর্মাল। কাকু বলতে ইচ্ছে না হলে দাদা বলতে পারো। এখন বলো তো মদন, পিঙ্কির সঙ্গে তোমার কত দূর এগোলো? আপনি কিন্তু দাদা একটু ভালগার। আরে মদন বা মদনা হচ্ছে আদরের ডাক। রোমিওর বাংলা করলে যা হয় আর কি। পিঙ্কির সঙ্গে কি এগোবে? নো প্রোগ্রেস? না। গিন্নি যে আমাকে খেয়ে ফেলছে হে। প্রোগ্রেস রিপোর্টটা তো উনি পিঙ্কির কাছ থেকেই পেতে পারেন, সেটা আরো অথেন্টিক হবে। সেইটাই তো হয়েছে মুশকিল। পিঙ্কিকে জিজ্ঞেস করলে সে চোখ বড় করে এমন আকাশ থেকে পড়ে যে আমরা দুজনেই নার্ভাস ফিল করতে থাকি। কি ব্যাপারটা বলো তো বাপু? শালি বলে বলছি না, শি ইজ কোয়াইট বিউটিফুল। তার দিদির চেয়ে তো বটেই, স্মার্টও। তাহলে বাধাটা হচ্ছে কোথায়? পিঙ্কির মুখে বা বগলে দুর্গন্ধ নেই তো? বা অন্য কোনো মদনা লাইন দিয়ে রাখেনি তো? ইজ শি ফ্রিজিড? আপনি স্যার সত্যিই ভালগার। আহা, প্র্যাকটিক্যাল হওয়া মানেই কি ভালগার? তোমরা হচ্ছে সব চাঁচা ছোলা পুরুষ, আবেগ টাবেগ নেই। প্রেম করার আগে তোমরা বায়োডাটা, মেডিকেল সার্টিফিকেট, কোয়ালিফিকেশন, ফিউচার এসব না দেখে এক পাও এগোও না। আমার মতো তো নয়, কলেজের রাস্তায় দেখে সেই যে লটকে গেলুম, আর অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকালুম না। আর কি ঠকাটা এটা ঠকলুম দেখো। নো ডাউরি, নো গয়নাগাটি, নো সানাই। টিকরমবাজ শ্বশুর প্রেম থেকে দাও তুলে নিল। হেভি লস। আপনি এমনভাবে কথা বলছেন যেন আপনারটা সত্য যুগের ঘটনা। ইনফ্যাক্ট আপনার সঙ্গে আমার কোনো জেনারেশন গ্যাপও নেই। বলো কি হে, আমি 45, ফিটেস্ট 40। আর তুমি 31, টায়ার্ড 30। ওটা কোনো কথা নয়, পিঙ্কি একটু ডিফারেন্ট। কীরকম বলো তো ভাইয়া? জানতেই হবে স্যার। জানাটা দরকার। ধরো আজ রবিবার, আজও তোমার ডিনারের নেমন্তন্ন আমার বাড়িতে। গিন্নি গলদা চিংড়ি আনতে বলেছেন। অ্যান্ড ইউ নো গলদা ইজ এ কস্টলি থিং। এইসব ইনভেস্টমেন্ট ভস্যে ঘি ঢালা হচ্ছে কিনা সেটা তো জানা দরকার, তাই না? রাতুল হাসল, বেশ হো হো করেই হাসল। তারপর মাথা নেড়ে বলল, ইউ আর ইম্পসিবল। তবে মনে হচ্ছে আপনার ইনভেস্টমেন্টটা রং ইনভেস্টমেন্ট হচ্ছে। সত্যি করে বলো তো, আর ইউ ইন্টারেস্টেড ইন পিঙ্কি? মানে সামান্যতম আগ্রহ কি আছে? থাকতে পারে, আই এম নট শিওর। আর পিঙ্কির তোমার প্রতি? আই এম নট এট অল শিওর। আপনার স্ত্রীকে বলবেন স্যার, ব্যাপারটা ম্যাচিওর নাও করতে পারে। তোর চাই, সে কি আর বলেনি নাকি? তবু উনি তোমাকে রেগুলার ডিনার খাইয়ে যাচ্ছেন, সোয়েটারের পর সোয়েটার বুনে যাচ্ছেন।
অফিস থেকে ফিরলেই তোমার কথা তুলছেন। এখন তো আমার মনে হচ্ছে পিঙ্কি নয়, উনিই বুড়ো বয়সে বিইং দ্য মাদার অফ ওয়ান তোমার প্রেমে পড়ে গেছেন। তুমিও যে পরিমাণ কমপ্লিমেন্ট দিচ্ছ। রাতুল গম্ভীর হয়ে বলে, সেটাই স্যার, অনেক বেশি লুক্রেটিভ। টেক কেয়ার ছোকরা। বলতে নেই তোমার চেহারাখানা ভালো, রীতিমতো ভালো। লম্বা চওড়া ইয়াং, এইসব প্লাস পয়েন্টের জোরে যদি তুমি আমার ব্রাহ্মণীকে জপিয়ে ফেলো, তাহলে তোমার চাকরি নিয়ে টানাটানি হবে। খুব সাবধান। না স্যার, আমি তত বোকা নই। পরের বউ ভাঙিয়ে আনার অনেক লেঠা, আর তাতে লাভও হবে না। গলদা চিংড়ি, ছানার পায়ের সোয়েটার সব আলেয়ার মতো মিলিয়ে যাবে। এক্স্যাক্টলি। নাও রিগার্ডিং পিঙ্কি, ইজ শি আ বিট হার্টলেস, আ বিট কোল্ড, আ বিট ক্যালকুলেটিং? আপনার কি মনে হয় স্যার? শালী সম্পর্কে বেশি জানা একরকম অপরাধ, জানো তো। তার ওপর ওরকম আগুন শালী। Though I am 45, my wife keeps a very watchful eye on me. Wise of her. বিয়ে করো, তারপর হাড়ে হাড়ে বুঝবে। নাও রিগার্ডিং পিঙ্কি। স্যার, আমি বলি কি, প্রসঙ্গটা থাক। সমীরণ রাতুলের দিকে তার চিকমিকে চোখে তাকিয়ে একটু হাসল। বুঝেছি, ঠিক আছে। দুজনের মধ্যে আবহাওয়াটা সামান্য ভারী হয়ে গেল। কিছুক্ষণ বাদে সমীরণ তেতো গলায় আস্তে করে বলল, প্রেম ফ্রেম সব অতি হ্যাকনিট ব্যাপার। চলো, ওঠা যাক। একটু দূরে অপেক্ষা করছে সমীরণের সবুজ মারুতি গাড়ি। স্টিয়ারিং এর ওপর একখানা ধপধপে সাদা তোয়ালে ফেলা। দুজনের সামনে দুটি সিটে বসবার পর সমীরণ তোয়ালে দিয়ে মুখ আর ঘাড়ের ঘাম মুছতে মুছতে বলল, লোকটাকে দেখলে? কোন লোকটা? ওই যে গাছতলায় বসে আছে, হোমলেস গাই। রাতুল দেখল, দীর্ঘকায় প্রায় উদম একজন মানুষ গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসা। লম্বা কালো চুল, কালো কোমল দাড়ি, পরনে নেংটি, কাঁধের ওপর একখানা লম্বা চটের ফালি। সারা গায়ে জল কাদা, চুলে আর গায়ে কয়েকটা সবুজ পাতা। কোয়াইট হ্যান্ডসাম, তাই না? রাতুল খানিকক্ষণ এক দৃষ্টে চেয়ে থেকে বলে, দারুণ। এতক্ষণ লক্ষ্য করিনি তো। লক্ষ্য করার কথাও নয়, কলকাতার রাস্তাঘাটে কত এরকম পড়ে থাকে, কজনের দিকে নজর পড়ে আমাদের বলো। তবে এই লোকটা হলিউডে জন্মালে সিলভেস্টার স্ট্যালোনের ভাত মারত। চলো, যাওয়া যাক। লেকের দিক থেকে গোবিন্দপুর লেভেল ক্রসিংটার মুখে বর্ষাকালে রোদ জল জমে থাকে। সমীরণ সাবধানে গাড়ি চালাতে চালাতে বলল, মারুতি ইজ আ সেফ কার ইন মনসুন, কিন্তু তোমার প্রিমিয়ার পদ্মিনী বোধহয় ততটা নয়। আমার গাড়ি আজ অবধি কখনো আমাকে ফাঁসায়নি স্যার। বাজে কথা। যতদূর জানি গত বৃহস্পতিবার সাদার্ন অ্যাভিনিউতে তোমার গাড়িতে জল ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল। বিইং অ্যান আনশিভারাস ম্যান, তুমি পিঙ্কিকে দিয়েও গাড়ি ঠেলিয়েছ? রাতুল গম্ভীর হওয়ার চেষ্টা করতে করতে বলল, সেটা ঠিক ফাঁসা নয়, আসলে তেল ফুরিয়ে গিয়েছিল, আর পিঙ্কি মোটেই ঠেলেনি। স্টিয়ারিং ধরিয়ে দিয়েছিলাম। গাড়ি আমি ঠেলেছি, আর দুটো রাস্তার ছেলে। পিঙ্কি কি বলেছে যে ওকে গাড়ি ঠেলতে হয়েছিল? তাই কি বলে? ওটা আমরা অনুমান করে নিয়েছি। রাতুল দুঃখিতভাবে মাথা নেড়ে বলে, অনুমানটা ভুল, ও স্টিয়ারিং ধরেছিল। সেটা অবশ্য আহ্লাদের কথা। এত তাড়াতাড়ি ওর হাতে স্টিয়ারিং ছেড়ে দিয়েছ? এটা তো প্রতীকী ব্যাপার হয়ে দাঁড়ালো। সংসারের স্টিয়ারিং এ পিঙ্কি বসে আছে, আর তুমি গোটা সংসারকে ঠেলে নিচ্ছ। কোয়াইট আ হ্যাপি পিকচার। পিকচারটা সম্পূর্ণ হয় যদি গাড়ির জানালায় কয়েকটা কচি কাঁচা মুখও দেখা যায়। তারা বাপ আর মায়ের যৌথ কেরদানি দেখে হি হি করে আসছে। আপনি কিন্তু রিয়েলি ভালগার আছেন স্যার। এই নিয়ে এক সকালে কথাটা 3 বার বললে। পৃথিবীর বেশিরভাগ ট্রুথই যে ভালগার, তা কি জানো? কথাটা হয়তো মিথ্যে নয়, কিন্তু ভালগারিটিকে জামা পরানোই সভ্যতা। তোমার সভ্যতা এখন জামা খুলতে চাইছে। বিস্তর জামা চাপা দেওয়ায় তার এখন ঘামাচি উঠেছে। এনিওয়ে, গাড়ি তাহলে সেদিন পিঙ্কিকে ঠেলতে হয়নি, কিন্তু হলে ভালো হতো।
কিরকম? দুজনে সাদার্ন অ্যাভিনিউর কুখ্যাত জল ভেঙে কাঁধে কাঁধ মিলিয়ে একখানা জগদ্দল প্রিমিয়ার পদ্মিনী ঠেলতে ঠেলতে লাভ স্লেভার ভাগ করে নিচ্ছ, এ জিনিসও খারাপ নয়। একটু আগেই আপনি বলেছেন প্রেম জিনিসটা হ্যাকনিড। বটেই তো, তবু ওই কানামাছি খেলাটুকু যে মিথ্যে জেনেও খেলতে হয়। আপনি কি বলতে চাইছেন স্যার? আসলে যেটা বলতে চাইছিলাম সেটা নানা কথায় একটু গুলিয়ে গেছে। আসলে বলতে চাইছিলাম তুমি পুরনো প্রিমিয়ারটা বেচে একটা মারুতি কিনে নাও। জলটা পেরিয়ে লেভেল ক্রসিং এ উঠে গেল গাড়ি। এরপর রাস্তাটা একটু গোলমেলে। রহিম ওস্তাগর রোডের এদিককার মাথাটা বলতে গেলে হবু রাজার রাজত্ব। রাস্তায় ঘুঞ্চি পরা বাচ্চা, হামা টানা বাচ্চা, সদ্য হাঁটতে শেখা বাচ্চা যদৃচ্ছ ঘুরে বেড়াচ্ছে। লোকজন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নির্বিকার আড্ডা মারছে। হর্ন দিলেও শুনতে চায় না। আর আচমকা রিকশা এসে পড়ে দিক বিদিক শূন্য হয়ে। ৩-৪০০ গজ ওই নারকীয় পরিস্থিতি পার হতে পারলে যোধপুরের শান্ত ঠান্ডা চওড়া রাস্তায় চলে আসা যায়। বাজারের কাছ বরাবর গাড়ি থামিয়ে সমীরণ বলল, বেশ আছো ব্রাদার, বুড়ো বাপ এখনো বাজার করেন, তুমি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াও। বাবা বাজার করাটা কারো হাতে ছাড়েন না, বাজার করাই বাবার হবি। ইউ আর লাকি গাই, ফেভারেবল বাবা পাওয়া চারটিখানি কথা নয়। বাবা আমাকে তেমন পছন্দ করেন না স্যার, কিন্তু সেটা কথা নয়। আপনি যে গলদার লোভ দেখালেন সেটা কি যোধপুর বাজার থেকে কিনবেন নাকি? ফর ইউর ইনফরমেশন, এ বাজারে গলদা ফলদা বড় একটা ওঠে না। আমি তো অতদূর গাড়ল নই হে যে রোববারের সকালে যোধপুর বাজারে গলদা খুঁজব। গতকালই নিউ মার্কেট থেকে ১৬৫ টাকা কেজি দরে ৫খানা পেল্লাই সাইজের কিনে এনেছি। আমার ফ্রিজের ডিপ ফ্রিজার গোটাটাই দখল করে তুষার শয্যায় শুয়ে আছেন এখন সেই ৫খানা ম্যাগনাম গলদা। ফলে বরফ জুটছে না। কাল তো বরফের অভাবে স্রেফ ঠান্ডা জল দিয়ে হুইস্কি খেলাম। থ্যাংক ইউ স্যার। ফর হোয়াট? গলদা অ্যাডভান্স কিনে রেখেছেন বলে। তুমি মহা পেটুক লোক দেখছি। এই অ্যাপেটাইটটা যদি পিঙ্কির জন্যও তোমার থাকতো। রাতুল সামান্য মিচকে হাসি হেসে বলল, পিঙ্কিকে বলবো খন যে আপনি তাকে গলদার পর্যায়ে নামিয়ে এনেছেন। আরে সর্বনাশ, ও কাজও করো না। মেয়ে মানুষ আদতে যদিও তাই, তবু ৪৫-এর বৃদ্ধকে আর বিপদে ফেলো না ভাই। একটু হেসে রাতুল নেমে গেল। সমীরণ গাড়ি বন্ধ করে বাজার সারতে নামল। তার কপালে সামান্য কুঞ্চন। পিঙ্কি একটু ভোগাচ্ছে। সকালের প্রথম কাপ চা খেয়ে যখন দোতলার দক্ষিণমুখী বারান্দায় বেতের আরামদায়ক চেয়ারে বসে খবরের কাগজের জন্য অপেক্ষা করতে লাগলো সমীরণ, তখনও বাড়ির লোক ঘুম থেকে ওঠেনি এবং আবার বৃষ্টি নেমেছে। বর্ষাটা এবার ভোগাবে। অলরেডি ৪টে রাজ্যে বন্যা শুরু হয়ে গেছে। ভারতবর্ষের প্রায় সব নদীই বইছে বিপদসীমার উপরে। বিশেষজ্ঞ শালারা যে কী সব গ্রিন হাউস এফেক্টের কথা বলে মানুষকে ভড়কে দেওয়ার চেষ্টা করছে কে জানে। গ্রিন হাউস এফেক্টই যদি হবে তাহলে এখানে এত বৃষ্টি হচ্ছে কি করে? ভাবতে ভাবতে সমীরণ চোখ বুজল এবং রোজকার মতোই ঘুমিয়ে পড়ল। তার নাক ডাকতে লাগলো। যখন চোখে চাইল তখন দ্বিতীয় কাপ চা, ৩টে খবরের কাগজ হাজির এবং বারান্দার ইলেকট্রনিক দেয়াল ঘড়িতে সকাল ৭:৩০। বৃষ্টি থেমে এক ঝলক রোদ উঠে গেছে। চায়ে একটা চুমুক দিয়ে খবরের কাগজটা খুলতে যাবে এমন সময় লোকটার কথা মনে পড়ল। একটু আগে সে লোকটাকে স্বপ্ন দেখছিল লোকটা ক্রসে লটকে আছে। হ্যাঁ, বাস্তবিক লোকটাকে খ্রিস্টের ভূমিকায় খুব মানাতো। লোকটার জন্মানো উচিত ছিল আমেরিকা। খবরের কাগজ পড়তে পড়তে সমীরণ ভিতর বাড়ির দিকে মুখ ফিরিয়ে চেঁচালো, ওই দেখো, মা মরা ছেলেটার পেছনে আবার সবাই কেমন করে লেগেছে। ভেতর থেকে অবশ্য কোনো সাড়া পাওয়া গেল না। সমীরণ জানে টিঙ্কু ঘুম থেকে উঠেছে। একটু ঠাকুর দেবতার বাই আছে টিঙ্কুর, হয়তো প্রণাম টনাম করছে। বিড়বিড় করে একটু মন্ত্রও বলে রোজ, তারপর বাথরুমে যায়। হয়তো এখনই জবাব দেবে না, কিন্তু জবাবটা জমা রইল। সমীরণ গলাটা একটু তুলেই খবরের কাগজটা পড়তে লাগলো। এই যে লিখেছে, বিরোধীরা আজও বফর্স কামান নিয়ে লোকসভায় তুমুল কাণ্ড করেন।
তারা বলেন বফর্স চুক্তিতে রাজীব গান্ধী তার দায়িত্ব এড়ানোর চেষ্টা করছেন। দেখেছ, মা মরা বাপ মরা অনাথ ছেলেটার পিছনে কেমন লেগেছে লোকে। বাথরুমের দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল। সমীরণ খুব হাসলো একা একা। এই সময়টায় ঘুম থেকে উঠে টলতে টলতে মেয়ে আসে বাপের আদর খেতে। 15 বছর বয়সেও বড় আহ্লাদি। আদর আর আশকারা পায় বলেই বোধহয় এখনো শিশুর মতো বাপের কোলে বুকে নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়ে যখন তখন। হাতের খবরের কাগজটা টান মেরে সরিয়ে কোলে মুখ বুজে দিল ধিঙ্কি। বলল, মায়ের পেছনে তুমি অত লাগো কেন বাবা? আমরা সবাই কিন্তু রাজীব গান্ধীর ফ্যান, জানো? আমি, মা, আমার স্কুলের বন্ধুরা, আমার মিসরা, সবাই। কি হ্যান্ডসাম বলো? সমীরণ একটু গলা তুলেই বলে, হ হ বুঝছি, হ্যান্ডসাম বইলাই তো তখন মাথা খাইছে। আমাগো দেশে একখান কথা আছে, বুঝলাম মামনি, একটু ভালগার, সুমুখ সুন্দর দত্তের জি, হাগস মতো সুসসনি। ধিঙ্গি মুখটা ঘেন্নায় বেঁকিয়ে বলল, হে মা, একদম বারবারিয়ান ল্যাঙ্গুয়েজ। এর মানে কি? কলকাতার কথায় সম্মুখ সুন্দর দত্তের ঝি, হেগেছ মুতেছ ছুচিয়েছ কি? ওপর তোপর তো সুন্দর, কিন্তু ঠিকমতো শৌচকার্যটি করে না, অর্থাৎ ভেতরটা নোংরা। মাথা দিয়ে বাপের পেটে একটা ঢু মেরে ধিঙ্গি বলে, তুমি একদম অসভ্য, কেভম্যান, তুমি বিচ্ছিরি। শোনো, আর বাঙাল কথা একদম বলবে না। বাঙাল ল্যাঙ্গুয়েজে অনেক বিচ্ছিরি স্ল্যাং আছে, বলবে না তো? না। আর রাজীব গান্ধীর মোটেই ভেতরটা নোংরা নয়, তাই না বাবা? যার ভেতরটা নোংরা হয় তার ওপরটা কি অত সুন্দর হতে পারে? সমীরণ তার মেয়ের মুখখানার দিকে চেয়ে মায়ামোহে এমন তদগত হয়ে গেল, সম্মতিসূচক মাথা নাড়তে দেরি হলো না। মেয়ের এলোমেলো চুলে হাত বুলিয়ে বলল, টয়লেট থেকে ঘুরে এসো মামনি, আমার কিন্তু খিদে পেয়েছে। জগিং করলে দারুণ খিদে পায় যে। যাচ্ছি, বলেও আরো কিছুক্ষণ বাপের কোলে মুখ গুজে থাকে ধিঙ্গি। সমীরণ বিড়বিড় করে বলে, মায়া, মায়া, তবু মায়া আছে বলেই বেঁচে থাকা যায়। কি বলছো বাবা? তোকে নয়। আর ইউ টকিং টু ইউরসেলফ অর থিঙ্কিং লাউডলি? বুড়ো হচ্ছি তো, ওসব হচ্ছে বয়সের দোষ। মেয়ে অবাক চোখে বাপের মুখের দিকে চেয়ে বলে, তুমি বুড়ো? ইউ আর ইন ইউর আর্লি 40s। নট আর্লি, মিড 40s, অ্যান ওল্ড ম্যান অফ 45। মেয়েটা কি দেখতে সুন্দর হবে? টিঙ্কু সুন্দর, সুতরাং হতেই পারে। লোকে বলে মেয়ে তার বাপের মুখ পেয়েছে। পুরোপুরি না পেলেও আদল যে আছে তাতে সন্দেহ নেই। তাতে ভালো হয়েছে কি মন্দ হয়েছে তা সমীরণের পক্ষে বলা শক্ত। সে তার নিজের মুখশ্রী কখনো বিচার করে দেখেনি। কেউ তাকে কখনো সুন্দর বলেওনি, কুৎসিতও বলেনি। সুতরাং ধরে নেওয়া যায় তার চেহারা খুব সাধারণ, চোখে পড়ার মতো নয়, আবার চোখ ফিরিয়ে নেওয়ার মতোও নয়। কিন্তু মেয়েটা কি সুন্দর হয়েছে! ফর্সা আছে, মুখখানা গোল মতো, চোখ দুটো তেমন বড় নয় বটে, কিন্তু ভালোই। চুল আছে মেয়েটার, এখনো একটু মোটা সোটা, সেটা বয়সের সঙ্গে সঙ্গে মেদ ঝরে ছিপছিপে হয়ে যেতেই পারে। তবু বাপের চোখ দিয়ে মেয়ের চেহারার প্রকৃত বিচার হয় না, হবেও না কোনোদিন। বেড়ালের মতো একটা নরম হাই তুলে ধিঙ্গি উঠল। ধিঙ্গি ভেতরে গেলে সমীরণ ফের মৃদুস্বরে বলে, মায়া, বড্ড মায়া জমে গেছে। ধিঙ্গি একটু বাদেই ফিরে আসে। এক হাতে লাল টুকটুকে টুথব্রাশ, অন্য হাতে ফুরিয়ে যাওয়া চ্যাপ্টা একটা পেস্টের টিউব। টিপে টুপে একটু পেস্ট বের করে দেবে বাবা, আমি পারছি না। সমীরণ ঈষৎ বিরক্ত হয়ে বলে, ফুরিয়ে গেছে তা আগে বলিসনি কেন? এই তো বাজার থেকে এলাম, নিয়ে আসতাম। বকছো? বলে সামান্য গলা ফোলায় ধিঙ্গি। কোথায় বকলুম? বলে বিরক্তিটা গিলে টিউবটা হাত বাড়িয়ে নেয় সমীরণ। চ্যাপ্টা টিউবের তেড়া বেঁকা ভাঁজে ঢেউয়ের মুখের কাছে শক্ত ধাতব বৃত্তাকার জিনিসটার মধ্যে সব মিলিয়ে 1 থেকে 1 ইঞ্চি টাক পেস্ট গা ঢাকা দিয়ে আছে, বের করা শক্ত। তোর মায়ের পেস্ট একটু চুরি করতে পারলি না? মারটা তো মেডিকেটেড, বিচ্ছিরি স্বাদ।
আমার গাল জ্বালা করে। আমার দাঁতন দিয়েও তো পারতিস। ধীঙ্গি ঝামড়ে উঠল। তোমার সবকিছুই না বাবা বড্ড প্রিমিটিভ। দাঁতন কোনো মানে হয় সকালে উঠে তেতো একটা গাছের ডাল চিবোনোর? ওরে দাঁতনের মতো জিনিস নেই। দেখছিস আমার দাঁত? খাসির হাড় কেমন কড়মড়িয়ে চিবিয়ে খাই। পারবি ওরকম? অ্যাট মাই এজ উইল বিকাম আ ফোকলা বুড়ি। ধ্যাত, তেতো ডাল চিবানোর চেয়ে ফোকলা হওয়াও ভালো। টিপে টুপে অনেক কষ্টে পেস্ট একটু মুখের কাছে আনলো সমীরণ। শেষ চাপটাই কঠিন। ধাতব চাকতিটা ভীষণ শক্ত। ওটাকে একটু বাঁকাতে পারলেই হলো। প্রাণপণে দুহাতের কঠিন আঙুলে চাপটা দিল সমীরণ এবং ভচাক করে আচমকা অনেকটা পেস্ট বেরিয়ে নেতিয়ে পড়ল। শিগগির শিগগির, ধর ধর, পড়ে যাবে। আর একটু হলেই মেঝে পড়ে যেত পেস্ট। খানিকটা আঙুলে মাখামাখি হলো বটে, কিন্তু মেয়ের ব্রাশে লাগিয়ে দিতে পারল সে। বলেছি না বাবা, তুমি বেশ স্ট্রং ম্যান। কেন যে কেবল বুড়ো বুড়ো করো? অ্যান ওল্ড ম্যান ধিঙ্গি, অ্যা বিটার্ন ওল্ড ম্যান। তুমি না বড্ড বাবা। কি? ন্যাগিং। ইউ ফিশ ফর কমপ্লিমেন্টস। বলে বকচুলে একটা ঝাপটা মেরে মুখ ঘুরিয়ে রাগের ভঙ্গিতে চলে যায় ধিঙ্গি। মুগ্ধ চোখে চেয়ে থাকে সমীরণ। তার মেয়ে, এ হলো তার মেয়ে, ডটার অফ সমীরণ বিশ্বাস। কিন্তু তাই কি? ব্যাপারটা কি মায়া নয়? এই মেয়ের জন্মের ঘটনায় তার ভূমিকা কি নিমিত্ত মাত্র নয়? সে কি খোদাই করে তৈরি করেছে ওর মুখশ্রী? ওর চোখ, কান, নাক বা শরীর? ওর প্রাণ কি সে সঞ্চার করেছে? সে কি ওর স্রষ্টা বা সৃষ্টিকর্তা? ওকে তাহলে তৈরি করলো কে? কে ওর স্রষ্টা? কে ওকে তার অভ্যন্তরে বীজ আকারে ভরে দিল? জন্মের পর কে ওকে ঢাকলো মায়ার আবরণে? সমীরণ যখন বলে আমার মেয়ে, তখন সেটাও তো ভ্রম, সেটাও তো মায়া। ও তাহলে আসলে কার? সমীরণ খবরের কাগজের খেলার পাতাটা খুলল। কিছুই পড়ছিল না। সে একজন মানুষের কথা ভাবছিল। জলে কাদায় মাখামাখি শরীরে লেগে আছে খসে পড়া গাছের পাতা, পরনে নেংটি, কাঁধে এক ফালি চট। ওর কি মায়া নেই? ও কি নির্মোহ? নাকি এই পৃথিবীর জল মাটির সঙ্গে মায়া ও অমন মাখামাখি হয়ে আছে? লোকটাকে যীশু খ্রিস্টের রোলে খুব মানাতো। শুনেছ? টিঙ্কুর গলা বাথরুম থেকে বেরোলো এইমাত্র। শুনেছি। আজই কিন্তু আমার সাবান ফুরোলো। আবার কবে আসবে? আবার মে জুন নাগাদ। ততদিন কি হবে? কেন, দিশি মাখবে? অভ্যেস খারাপ করে ফেলেছি। দিশিতে গায়ে যেন র্যাশ হয় আজকাল। কেন যে বেশি করে আনলে না? ডলার তো হাতেই ছিল। 2 ডজন এনেছিলাম। সাবান আর কত আনে লোক? ওজন আছে না? 2 ডজনের 8-10টা তো বিলিয়েই দিলাম। সমীরণকে এসব কথার কোনো অর্থ স্পর্শই করে না। সে একটু ঝুঁকে সামনের রাস্তার দিকে চেয়ে বলে, যখন যাব তখন এনে দেব। ইন দি মিন টাইম এখান থেকে কিনে নিও। এখানে আসল জিনিসটা দেয় কিনা কে জানে বাবা। যা ভেজালের দেশ, 2 নম্বরই দিয়ে দিলে ধরছে কে? টিঙ্কু একটু দূরবর্তী কোনো ঘরে গেল। এখন কাকে যেন বকছে। 3টে ঝি আছে বাড়িতে। বকার খুব সুখ টিঙ্কুর। বকুনি দিতে সে খুব ভালোবাসে। সামনেই একটা গাছ, ঝুপসি। বৃষ্টির জল এখনো জমে আছে পাতায় পাতায়। লেকের ধারে এরকমই এক গাছতলায় পড়েছিল লম্বা লোকটা। ঠিক এরকমই এক গাছের তলায় 24 বছর আগে বাক্সপ্যাঁটরা 3 জন বুড়ি, 2 বুড়ো, মা বাবা মিলিয়ে 17 জন লোক তারা একটা রাত কাটিয়েছিল। দেশভাগের পর সেই তাদের এদেশে দেশান্তরী হতে আসা। গাছতলায় আর কখনো থাকতে হয়নি সমীরণকে। সেই একবার। সমীরণের মনটা কেন যে আস্তে আস্তে বিষণ্ণ হয়ে যাচ্ছে, অথচ হওয়ার কথা নয়। বৃষ্টির পর আজ সকালে মেঘ কেটে রোদ উঠেছে, ঝলমলে রোদ। আজ রবিবার, ছুটির আশ্চর্য মোহময় সকাল। তবে ছুটি, তবু কেন যেন ছুট নেই। ঝিয়ের হাতে ট্রে এলো, সঙ্গে টিঙ্কু। বেদের টেবিলে সকালের চা।
টিঙ্কুর গা থেকে সুন্দর গন্ধ আসছে। সুগন্ধ খুব ভালোবাসে। ভালোবাসে রূপটান, ভালোবাসে সাজ, পরনে একখানি খাঁটি জাপানি সিল্কের রংদার কিমোনো। কি হচ্ছে বলো তো? এরা এগোচ্ছে না কেন? অন্যমনস্ক সমীরণ কিছুতেই বর্তমানে ফিরতে পারছিল না। বলল, কারা? আকাশ থেকে পড়লে কেন? পিঙ্কি আর রাতুলের কথা বলছি। ও হ্যাঁ, আজকাল হাঁ করে বসে কার কথা ভাবো বলো তো? লক্ষণ তো ভালো বুঝছি না। এক কথায় সমীরণের অন্যমনস্কতা কেটে গেল। ভিতরের বিচ্ছুটা নড়ে উঠল। একটু হেসে সে বলল, নিউ ইয়র্কের সেই মেয়েটার কথা, যে আমাকে ম্যাসের দোকানে নিয়ে গিয়েছিল শপিং করাতে। সমীরণের বিচ্ছুপনা জানে টিঙ্কু। ভ্রু কুঁচকে বলল, ওইরকমই একটা কিছু হবে। বুড়ো বয়সে ভীমরতি। রাতুল কি বলছে? রাতুলের তোমাকে পছন্দ, পিঙ্কিকে নয়। ইয়ার কি হচ্ছে? সমীরণ মাথা নেড়ে বলে, ইয়ার কি নয়, হি ইজ ডেড অ্যান্ড ইয়ার্স ইন লাভ উইথ ইউ। চা এগিয়ে দিল টিঙ্কু। তারপর একটা যৌন আবেদনমূলক হাই তুলে বলল, তাতে আমার লাভ কি? আমার দরকার পিঙ্কির একটা গতি করা। একটা কাজ করলে কেমন হয়? আবার ইয়ার্কি মারবে তো একটা? কোনো ব্যাপারেই তুমি সিরিয়াস নাও কেন? বলছিলাম কি, তুমি যদি রাতুলের সঙ্গে ঝুলে পড়ো তাহলে আমি পিঙ্কিকে উদ্ধার করতে পারি। এক কথায় কেন কে জানে কেমন একটু থমথমে হয়ে উঠল টিঙ্কুর সুন্দর মুখ। অতীত ছায়া ফেলল কি? সমীরণ সামান্য অস্বস্তির সঙ্গে চায়ের কাপে নিজের মুখের আবছা প্রতিবিম্ব দেখতে লাগলো। কথাটা বলা ভুল হয়েছে? হঠকারিতা? হঠকারিতা। সে একটা বিশেষ সীমা লঙ্ঘন করে ফেলেছে অসাবধানে। সকালের দাম্পত্য চায়ের আসরটায় একটা অশুভ ছায়াপাত ঘটে গেল বটে, কিন্তু খানিকটা সামলে দিল হাইফেন, অর্থাৎ ধিঙ্গি। বিশাল বিশাল পোলকা ডটওয়ালা কাফতান পরেছে, চুলে বেঁধেছে পনিটেল। ঢেউয়ের মতো এসে বাপের কোলে ভেঙে পড়ে আদুরে গলায় বলল, আজ রবিবার, একটু চা খাই বাবা। দুজনের মধ্যে যে থমথমে বলয়টা তৈরি হয়েছিল তা ভাঙল। সমীরণ মেয়ের মাথায় আলতো হাত রেখে বলে, খাবে মা হাইফেন, তবে বেশি নয়। তুমি আমাকে মাঝে মাঝে হাইফেন ডাকো কেন বাবা? তুমি যে সত্যিই হাইফেন। সমীরণ মেয়ের মুখের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থেকে মনে মনে বলল, মায়া, মায়াই তো জীবন। এই মায়া, এই হাইফেনটি না জন্মালে টিঙ্কুর সঙ্গে তার ছুট হয়ে যেতে পারতো কবেই। তেমন বিস্ফোরক ক্ষণ কি আসেনি? কতবার। টিঙ্কু চায় আমেরিকায় থিতু হতে। টিঙ্কু চায় তার মা বাবাকে এ বাড়িতে স্থায়ীভাবে নিয়ে আসতে। টিঙ্কু চায় সমীরণ তার নিজের মা বাবাকে ছোট ভাই সন্দীপনের সংসারে পাঠিয়ে দিক। এরকম অনেক কিছু টিঙ্কু চায়, সমীরণ চায় না। আমেরিকার কথাই ধরা যাক। শিকাগোর একটা সংস্থায় চাকরি পেয়ে বছরখানেক সেখানে থেকে গিয়েছিল সমীরণ। বাঘ যেমন রক্তের গন্ধ পায়, তেমনি হন্যে হয়ে মার্কিন মাটি আঁকড়ে ধরল টিঙ্কু। তখন সমীরণের বাবা করুণ চিঠি লিখতেন, প্রবাসী হইলা, আমাদের দুঃখের দিনে আর কোনো সমব্যথী রহিল না। তুমি দ্বিতীয়বার বাস্তু ত্যাগ করিলে। আমার এখন মর্তধাম ত্যাগ ছাড়া গত্যন্তর দেখি না। ফিরে এলো সমীরণ। বাস্তবিক বিদেশের স্থিতি তার আর ভালো লাগলো না। কেন থাকবে? কি হবে থেকে? সেই রাগ এখনো রয়ে গেছে টিঙ্কুর। এত রেগে গিয়েছিল যে একসময় একা ফিরে যাওয়ারও চেষ্টা করেছিল আমেরিকায়। অনেক চিঠিপত্র লিখেছিল, যোগাযোগ করেছিল। যদি সুযোগ পেত ঠিক চলে যেত। পায়নি। কিন্তু সেই হতাশা আর ক্ষোভ এখনো নানা ছুতোয় তীব্র হলাহলের মতো বেরিয়ে আসে। এই দেশ কি ভালো লাগে সমীরণের? এই অচল 17 বর্ষ পিছিয়ে থাকা দেশ। রাস্তাঘাট সাবস্ট্যান্ডার্ড, চিকিৎসার ব্যবস্থা ভয়াবহ। নিত্য যেখানে মানুষের আত্মা খাঁচাকলে পড়ে খাবি খাচ্ছে, সেখানে কি পায় সমীরণ? কিছুই পায় না। তার স্বদেশ প্রেম কবেই মরে গেছে। তবু বোধহয় এক অস্পষ্ট স্বস্তি, এক সুন্দর মায়া এই হাইফেনটির মতোই তাকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত রেখেছে। অফিসের কাজে তাকে প্রায়ই বিদেশে যেতে হয়।
বেশিরভাগ আমেরিকাতেই। যখনই যায় তখনই মনে হয় এখানেই সেটেল করে যাই না কেন। টিংকুও চায়, কিন্তু কয়েকদিন কাটতে না কাটতেই মনটা ধীরে ধীরে মন নেয়। আমেরিকানরা ভূতের মতো খাটে এবং বুদ্ধি খাটিয়ে এমন সুন্দর দেশ তৈরি করে রেখেছে, আর সে এই আমেরিকা তৈরির পেছনে এক ফোঁটা ঘামও ঝরায়নি। সে কেন ফাঁকতালে এসে এদেশের ফায়দা লুটবে? কেন ভোগ করবে এদের উন্নত খাদ্য, ভালো চিকিৎসা এবং খোলামকুচির মতো ডলার? যে দেশে তার জন্ম সেই দেশটার জন্য যদি সে কিছু করতে পারত, তাহলেও না হয় হতো। তাও সে পারেনি। ভারতবর্ষের উন্নতি যদি নাই বা হয়, তাহলে তার কিছু করারই নেই। তবে তার উচিত হবে এদেশের রোগ, শোক, দারিদ্র্য, বন্ধ লোডশেডিং ইত্যাদির কুফল ভোগ করা। ধিঙ্গি বাপের কোল থেকে উঠে গিয়ে চেয়ারে বসে বলল, মা, একটু চা দাও না, বাবা তো পারমিশন দিয়েছে। টিঙ্কুর কপালে বিরক্তির ভ্রুকুঞ্চনটা আজকাল প্রায় স্থায়ী হতে বসেছে। এই জগৎ সংসারের ওপর তার বিরক্তি আর যাবে না বোধ হয়। মেয়ের দিকে এমন অপলক ঠান্ডা চোখে তাকালো যেন এমন বিস্ময়ের কথা জীবনে শোনেনি। আকাশবাণীর মতো গলায় বলল, বাবা বললেই হবে? আমার কথার দাম নেই না? বাবার আশকারাটাকেই বড় করে ধরো না। তোমার বাপ আর তোমাদের কতটুকু খবর রাখে? সে তো আশকারা দিয়েই খালাস। ধিঙ্গি দ্বিতীয়বার আর চা চাইবার সাহস করল না। বাপের দিকে করুণ চোখে একটা নিঃশব্দ আবেদন জানালো বটে, কিন্তু সমীরনের এই সুন্দর ছুটির সকালটা নষ্ট করতে ইচ্ছে হলো না। সামান্য চা খাওয়া নিয়ে টিঙ্কু কুরুক্ষেত্র করতে পারে। খবরের কাগজটা ফের তুলতে যাচ্ছিল সমীরন। স্কুটারের আওয়াজে কাগজের আড়াল সরিয়ে দেখল স্কুটারটা থেমেছে। বোধন নামছে স্কুটার থেকে। কবে আসবে তার কোনো ঠিক নেই বোধনের, তবে রবিবারটা বাঁধাই থাকে। সপ্তাহের আরও ৩-৪ দিন। বোধন আজকাল একরকম বন্ধুর মতো। পৃথিবী বড়ই বিচিত্র জায়গা। নইলে বিয়ের মাত্র ৬ মাসের মাথায় বোধন নামে একটা লম্বা গড়নের হ্যান্ডসাম ছোকরা হঠাৎ একদিন সমীরনের অফিসে হানা দেবে কেন? মুখে খড়ি উঠছে, চুল লম্বা এবং এলোমেলো, চোখে কান্নার চিহ্ন। সেই কান্না দু এক কথা হতে না হতেই ফেটে বেরোলো। কিন্তু ছোকরার সমস্যাটা কি তা ধরতে পারছিল না সমীরন। শুধু বলেছিল সে টিঙ্কুর বন্ধু, একসঙ্গে পড়তো। ব্যাস, আর কিছু বলতে পারে না, কেবল কাঁদে। সমীরন ফাঁপড়ে পড়ে গেল। কেতাদুরস্ত অফিসে এসব সিন কেউ দেখে ফেললে বিপদ। মিনিট ১৫ ছিল। কাঁদা ছাড়া আর বিশেষ কোনো কথা বলতে পারেনি। যাওয়ার সময় শুধু বলে গেল, প্লিজ টিঙ্কুকে আমার কথা কিচ্ছু বলবেন না। তার সেই অনুরোধের মধ্যে এমন একটা অসহায় আত্মসমর্পণ ছিল যে সমীরন সত্যি টিঙ্কুকে বলেনি। তবে বুদ্ধিমান সমীরন পচা ইঁদুরের গন্ধ পেয়েছিল ঠিকই। সামথিং রং, ভেরি মাচ রং। দিন কয়েক বাদে অফিস ছুটির সময় বোধন আবার এলো। কান্না নেই, বিষণ্ণতায় মুখখানা মাখামাখি। শুকনো মুখ, ঠোঁট ফেটে রক্ত জমে আছে। ফ্যাসফ্যাসে গলায় বলল, আমাকে একটু সময় দেবেন? কয়েক মিনিট, কথা আছে। ছুটির পর বোধনকে নিয়ে বেরিয়ে শীতের ময়দানে বসলো গিয়ে সমীরন। তবে বুকটা একটু তোলপাড় করছিল। বোধন আর টিঙ্কুর সম্ভাব্য সম্পর্ক নিয়ে ইতিমধ্যে সে একটা গল্প ছক করে নিয়েছে মনের মধ্যে। লাভ অ্যাফেয়ার এবং ট্র্যাজিক, এও ঠিক আছে। তবে অ্যাফেয়ারটা কত গভীর এবং সিরিয়াস ছিল সেটাই জানবার। সমীরনদের পরিবার রক্ষণশীল। টিঙ্কুর সঙ্গে তার বিয়ে হয়েছে সম্বন্ধ করে। বাবা, মা, জ্যাঠা, কাকারা পছন্দ করে এনেছেন বউ। এখন যদি গন্ডগোল বেরোয় তবে পরিবারের সকলের লজ্জা। সুতরাং সমীরনের টেনশন ছিল। গল্পটা অনেকটা মিলে গেল। দুজনে প্রেসিডেন্সিতে একসঙ্গে পড়ত। ছাত্র হিসেবে বোধন খুবই ভালো। ফার্স্ট ইয়ারেই তাদের মধ্যে অ্যাফেয়ারটা হয়ে যায়। ফোর্থ ইয়ার অবধি তারা মেলামেশা করেছিল টানা। আর এর ফাঁকে বোধন রেজাল্ট খারাপ করতে থাকে। ইন্টারমিডিয়েটে ফার্স্ট ডিভিশনে পাশ করলো বটে, বিয়েতে অনার্সে খুব খারাপ করলো। আর বিয়ের পরে হঠাৎ কেন যে টিঙ্কু অন্য একজনকে বিয়ে করে ফেললো তা সে কিছুতেই বুঝতে পারছে না। বোধনের তখন যা অবস্থা, পাগলামি আর স্বাভাবিকতার বিপজ্জনক সীমারেখায় রয়েছে জীবন ও মৃত্যুর সীমান্ত রেখাতে।
কেননা সে এখন খুবই গুরুত্বের সঙ্গে আত্মহত্যার কথা ভাবছে। শুধু চরম সিদ্ধান্ত নেওয়ার আগে সমীরনের কাছে এসেছে ব্যাপারটা কি তা জানতে। সমীরন কি তাতে রাগ করেছে? সমীরন খুব সমবেদনার গলায় বলল, টিঙ্কুকে এই কথাটা জিজ্ঞাসা করুন না। টিঙ্কু? ওর কাছে কেন যাব? ও দেখাই করবে না এখন। চেষ্টা করেছিলেন? বোধন পকেট থেকে একটা চিঠি বের করে দিল। সংক্ষিপ্ত চিঠি। বোধন, তোমার সঙ্গে আমার কোনোদিনই প্রেম ছিল না। ভুল বুঝেছ। পাগলামি করো না। বন্ধুত্বের সম্পর্ক ছিল, কিন্তু সেটাকে তুমি বাড়িয়ে দেখছ, ইত্যাদি। সমীরন দেখল বোধন একটা উটকো ঝামেলা। একে ঝেড়ে না ফেললে তাদের দাম্পত্য জীবনে রাহু লেগে যাবে। কিন্তু সে রূঢ়ভাষী নয়, মুখের উপর কাউকে উচিত কথা বলতে পারে না। বোধনের করুণ মুখখানা দেখে আরও পারল না। বোধন এক গভীর খাদের ভিতর থেকে যেন তার দিকে দুহাত বাড়িয়ে বলল, মরবার আগে আমি শুধু জেনে যেতে চাই, কেন টিঙ্কু এমন করল? আমাকে একটু জানবার সুযোগ দিন। বোধন সমীরনের কাছেই আসত যেত। টিঙ্কুর কাছে যাওয়ার সাহস ছিল না। আর সমীরন টিঙ্কুর স্বামী, তাকে প্রশ্রয় দিত। কেন দিত? সমীরনের জীবনটা তো সুখের ছিল না। পূর্ববঙ্গ ছেড়ে এসে যে লড়াইটা তাদের করতে হয়েছে, তা তাদের অনেক কিছু কেড়ে নিয়েছে বটে, দিয়েছেও কিছু। যা সমীরন এই লড়াই থেকে পেয়েছে তা হলো মানুষের প্রতি সমবেদনা। দুঃখী মানুষকে সব সময় তার আত্মীয় বলে মনে হয়। বোধনকে সে কিছুদিন নেড়েচেড়ে দেখে একদিন বাড়িতেও ডেকে আনলো। হয়তো খাল কেটে কুমির আনা। তা হোক, টিঙ্কু তাকে ভেতরের ঘরে ডেকে এনে ভয়ঙ্কর রাগারাগি করল বটে, কিন্তু গোমরা মুখে চাও করে দিল। এইভাবে বোধনের এই বাড়িতে যাতায়াত শুরু হলো। টিঙ্কুর সঙ্গে তার ভাঙা প্রেম জোড়া লাগেনি বটে, কিন্তু এই লঘু সান্নিধ্য তাকে গভীর বিষাদ ও আত্মহনন থেকে বাঁচিয়েছে। আর টিঙ্কু? বোধনকে সেও মেনে নিয়েছে। অহংকারী মহিলারা স্তাবক বা দূরপ্রণয়ীকে কখনো অপছন্দ করেন না, যদি না তারা মাত্রা ছাড়ায়। মাত্রা ছাড়ানোর প্রশ্নই বোধনের নেই। সে এক কক্ষে স্থাপিত উপগ্রহের মতো সমান দূরত্ব রেখে টিঙ্কুর চারপাশে অবিরল ঘুরপাক খেয়ে যাচ্ছে। তাকে দেখলে ছেলেবেলায় শোনা একটা গান মনে পড়ে সমীরনের। ডালে বৈশা মুচকি হাইসা ঠাইসা বাজায় বাঁশি। রাধাকৃষ্ণের প্রণয় ঘটিত গানই হবে। কৃষ্ণ গাছের ডালে বসে ঠেসে বাঁশি বাজিয়ে যাচ্ছেন। বাঁশিটা বোধনকেও বাজিয়েই যেতে হবে। ফল কি হবে বোধনই জানে। পুরনো প্রেমের দীপশিখাটি জ্বালিয়ে রাখতে গিয়ে বোধনকে এখন হতে হয়েছে এ বাড়ির অড জব ম্যান। মেয়েরা পারেও। এই যে বোধন আসে, চা খায়, মাঝে মাঝে নেমন্তন্ন করা হয় তাকে, এর গুণেগারও কি তাকে দিতে হয় না? রেশন কার্ড ল্যাপস হয়ে গেলে রিনিউ করতে ছোটে বোধন। কর্পোরেশন ট্যাক্স বেড়ে গেলে তো বোধনকেই গিয়ে চেনা জানা লোককে ধরে কাজ উদ্ধার করতে হলো। টিভি বা ভিসিআর খারাপ হলে বোধনই তা সারিয়ে আনে। টিঙ্কুর ব্যক্তিগত ফরমাশও কিছু থাকেই। বোধন এখন ফ্যামিলি ফ্রেন্ড, এ পরিবারের এক অচ্ছেদ্য অঙ্গ। এমনকি তার আসা যাওয়া নিয়ে সমীরনের মা বাবা অব্দি প্রশ্ন তোলেন না। তাদের ফরমাশও খেটে দেয় বোধন। ধেঙ্গির কাছে বোধন মামা কোনো বিস্ময় নয়, জন্ম থেকেই দেখে আসছে। তার সঙ্গে ভাবও খুব। বোধনের স্কুটারের পেছনে চেপে যখন তখন ঘুরে আসে ধেঙ্গি। তবে ধেঙ্গি এখন বড় হয়েছে, নতুন নতুন চোখে পুরনো অনেক কিছু বিচার করছে। মাত্র একদিন সে তার বাপের কাছে জানতে চেয়েছিল, বোধন মামা আসলে আমাদের কি হয় বাবা? সমীরন শুধু বলেছিল, স্যাটেলাইট। আর কিছু জানতে চায়নি ধেঙ্গি। সকালের কোমল আলোয় আজও সুন্দর দেখালো বোধনকে। ভাটানো ৩০-এর কোঠায় বয়স। এমন কি বা, এখনো 10 বার বিয়ে করতে পারে। মেদ সঞ্চার ঘটেনি বলে চেহারায় তারুণ্য প্রবল। কিন্তু এই একরকম গেঁতো একরোখা ওয়ান ওয়ে মাইন্ড বিশিষ্ট প্রেমিক, এদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে পৃথিবীতে। প্রায় লুপ্ত প্রজাতির এই প্রেমিকটি স্থির প্রতিজ্ঞ, সে বিয়ে করবে না, ইহ জন্মে নয়। বোধহয় পরজন্মে বিশ্বাসী এবং পরজন্মে টিঙ্কুকে স্ত্রী হিসেবে পেতে চায়। সে না হয় হলো, দুজনেরই পরজন্ম হলো, চেনা জানা হলো, কিন্তু তখন যদি এমনি হয়,
টিঙ্কু এক কালো দাঁত উঁচু হাবাগোবা গরিব নালঝরা মেয়ে। তখন কি হবে বাবা প্রেমের ঘুঘু? প্রেমের বেলুন তখন যে চুপসে যাবে বাপ। এইসব ভাবতে ভাবতে সমীরণ টিঙ্কুর মুখখানাও দেখে নিল। সেই স্বীয় ভ্রু দুটি স্থির হয়ে আছে। বোধনের আবাহন নেই, বিসর্জন নেই। সে হাওয়া বাতাসের মতো আসে যায়। মুখে একটু অমায়িক অপ্রতিভ হাসির ছোঁয়া থাকে। সমীরণ হাই তোলা গলায় বলল, এসো ব্রাদার। ব্যাস, কথা ফুরিয়ে গেল। কথা বোধহয় সকলেরই ফুরিয়েছে। কি আর বলার আছে পরস্পরকে। বোধন একটা খাবারের বাক্স রাখলো বেতের টেবিলে, চায়ের ট্রেটার পাশে সাবধানে। বোধন সব ব্যাপারেই সাবধানী মানুষ। খাবার টাবার দেখলে এবাড়ির লোক অরুচিতে মুখ ফিরিয়ে নেয়। এই বাড়িতে অঢেল খাবার, কে খাবে আর? ওই তো একমাত্র ধিঙ্গি। সেও খেয়ে খেয়ে একটু মোটা ধরনের হয়ে যাচ্ছিল বলে ডাক্তার ডায়েটিং করাচ্ছে, যোগের ক্লাসে যাচ্ছে। টিঙ্কুর খাবার একেবারেই মানা। সমীরণের কিছু ক্ষুধা ছিল, সেই দারিদ্র্যে আকীর্ণ শৈশবের আগ্রাসী খিদে। ক্রমে ক্রমে সেটা মরে আসছে। ফ্যাট, কোলেস্টেরল, প্রেশার, হার্ট ইত্যাদির ভয় উঁকি ঝুঁকি মারে আজকাল। শুধু সেই খিদের স্মৃতিটা রয়ে গেছে। আগে বোধন বাক্স টাক্স আনতো এরকম, এবারের অরুচি দেখে আর আনে না। সমীরণ বলল, খাবার কেন ব্রাদার? মিষ্টি করে একটু হেসে বোধন বলল, এমনি। টিঙ্কু একটু ঝংকার তুলে বলে, হঠাৎ কি অকেশন পড়লো যে খাবার আনতে গেছ? কে খায় এ বাড়িতে? সব তো ঝিয়ের পেটেই যায়। তটস্থ হয়ে বোধন হাসিটা গিলে ফেলল, কিন্তু হাসলে ছোকরাকে দারুণ দেখায়। দাড়িওয়ালা তরুণ দেবানন্দ নিম্ন স্বরে বলল, আনলাম। এর বেশি বোধন আর কিছু অজুহাত খাড়া করতে পারল না। অপরাধীর মতো মুখ করে বসল, একটু সংকোচের সঙ্গেই, যেমনটা রোজ আসে আর বসে। এই সংকোচের ভাবটা যে কেন এতদিনেও তার গেল না। সমীরণ বাক্সটার দিকে চেয়েছিল। বলল, বাগবাজারের দেদো সন্দেশ নাকি? ব্রাদার, আজ কি তোমার জন্মদিন? না, একটা ভালো খবর পেলুম। আমার তো তেমন কেউ নেই, তাই আপনাদের জন্য একটু সন্দেশ এনেছি। খবর? আগে খবরটার কথাই তো বলতে হয়। বিয়ে লাগছে নাকি হে? বলেই সমীরণ টিঙ্কুর দিকে তাকালো। টিঙ্কুর কপালে ভ্রুকুটি আরো কঠিন। ওর চোখ থেকে দুটো লৌহ শলাকা বেরিয়ে সোজা এসে বিঁধল সমীরণের চোখে। বিষণ্ণ গলায় বোধন বলল, না তা নয়, আমি একটা ভালো কন্ট্রাক্ট পেলাম কাল। কন্ট্রাক্ট? বলে সমীরণ একটু অবাক হলো, আর তারপরই বেশ লজ্জা করতে লাগলো তার। বোধন সম্পর্কে সে বা তারা কেউই তেমন কোনো খবরই রাখে না। বোধন নিজের সম্পর্কে খুব কমই বলে। তারা শুধু জানে বোধন কি যেন একটু ঠিকাদারি করে বেড়ায়। সেটা বিশেষ লাভজনক নয় বলেই তারা ধরে নিয়েছে। বোধনের ঠিকানা তারা জানে, কিন্তু কেউ কখনো তার বাড়ি যায়নি। কলেজ জীবনে টিঙ্কু এক আধবার গিয়ে থাকতে পারে পুরনো ঠিকানায়। বোধনের নতুন ডেরা কেমন তাও কেউ জানে না। লজ্জিত সমীরণ বলল, কিরকম কন্ট্রাক্ট ব্রাদার? দুটো অর্ডার পেয়েছি একসঙ্গে, একটা 1.5 কোটির ওপর। সমীরণ বিস্ময়ে হতবাক হয়ে গিয়ে স্খলিত কণ্ঠে বলে, 1.5? কত বললে? 1.5? বোধন লজ্জা পেয়ে বলল, একটা 1.5 কোটি আর একটা 6। 6? সেও কি কোটি নাকি লাখ? বোধন একটু লাল হয়ে বলল, কোটি। কোটি? আর ইউ শিওর? এ খবরে এমনকি টিঙ্কুর ভ্রুকুটির গুটিটা কেটে একটা রঙিন প্রজাপতি যেন তার মুখের চারপাশে উঠতে লাগলো। সমীরণ বুকটা চেপে ধরে কাতর কণ্ঠে বলল, দাঁড়াও ব্রাদার, আমার হার্টটা বোধহয় ভালো নয়। 1.5 আর 6-এর ধাক্কাটা সামলাতে পারবো বলে মনে হচ্ছে না। বোধন এবার ভারী কুণ্ঠিত হয়ে পড়ে। খবরটার এতটা গুরুত্ব হবে তা যেন সে ভাবেনি। কিছুক্ষণ মাথা নত করে থেকে বলল, এমন কিছু নয় কিন্তু। এ বাজারে 7.5 কোটি টাকার কাজ চোখেই পড়ে না। সমীরণ একটা বড্ড শ্বাস ফেলে টানটান হয়ে বসে বলল, সে কথা ঠিক, তবু বাঙালির ছেলে এও তো পায় না, পেলেও নষ্ট করে।
টিঙ্কু গলার সোনার চেনটা আঙুলে জড়াতে জড়াতে বলল, তুমি এত টাকার কাজ করো, কখনো বলনি তো। বলার কি বা আছে? এই কাজটায় তোমার কত থাকবে? আমার, কে জানে, 20% থাকতে পারে। 20%? সমীরণ ভেবে দেখল সেটাও পেল্লায় ব্যাপার। 7.5 কোটি টাকার কাজ করতেও কম টাকা লাগে না। এই ছোকরার তাহলে কত টাকা আছে? এই ছোকরাকে চাকর বাকরের মতো খাটানোটা তাহলে কি উচিত হয়েছে টিঙ্কুর? ছোকরা প্রেমের পাঠা ঠিকই, কিন্তু এ তো সমীরণের মতো মস্ত প্রতিভাকেও হতচ্ছেদ্য করতে পারে। এই পাঁঠা কেন যে মধ্যবয়স্কা টিঙ্কুর ফাঁদে আটকে আছে কে জানে। এ ছোকরা তো হুড়িপড়ি নাচাতে পারে। টিঙ্কু এ খবরের পর সন্দেশের বাক্সটা তুলে নিয়ে খুলল। এই বুঝি দেদো সন্দেশ? অনেক দাম না? ইস, কতগুলো এনেছ। সমীরণের দিকে চেয়ে, এই নাও, খাও একটা। দাও, এই খবরের পর তো খেতেই হয়। সন্দেশটার তেমন স্বাদ পেল না সমীরণ। এই ছোকরাকে সেও এতকাল পাত্তাই দেয়নি, কিন্তু আজ সকালে হঠাৎ একটা হীনমন্যতা বোধ করছে সে। এত শিখে এত কষ্ট করে সে কত মাইনে পায় বছরে? মাত্র 1,80,000 টাকা। ট্যাক্স বাদ দিয়ে কি বা থাকে তার হাতে? কোনোদিন আজ অবধি কোনোদিন আজ অবধি যা হয়নি তা এই প্রথম হতে লাগলো সমীরণের। বোধনকে তার হিংসে হচ্ছে, বেশ হিংসে হচ্ছে। চিৎকার নেই, চেঁচামেচি নেই, ঢক্কা নিনাদ নেই। নিঃশব্দে দুঃখী দুঃখী মুখ করে এই বাড়ির 5-4 মাস খাটতে খাটতে টিঙ্কুর মুখশ্রী প্রসাদের মতো গ্রহণ করে এই ছোকরা তলে তলে কোটিপতি। বসো ব্রাদার, একটু টয়লেট থেকে ঘুরে আসি। এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস গতি এর প্রথম পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। পরবর্তী পর্বগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।